নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে ইস্ট বেঙ্গল তারা তাদের তৃতীয় ম্যাচ খেলতে নামছে এই আইএসএল এবং তাদের প্রতিপক্ষ শক্তিশালী জামশেদপুর এফসি। ওয়েন কয়েলে জামশেদপুর এফসি এবং এই জামশেদপুর এফসির যদি কোনো সাকসেস থাকে সেটা কিন্তু এই ওয়েন কয়েলের হাত ধরেই। এবং ওয়েন কয়েল কতটা বড় কোচ জামশেদপুরের জন্য স্পেশালি এইটা জাস্ট আপনারা বুঝতেই পারবেন যে মোটামুটি একটা মিডিওকার টিম নিয়ে এক দুটো ভালো প্লেয়ার নিয়ে কিন্তু তারা জিতেছিল আইএসএল লিগ শিল্ড ওয়েন কয়েলের তত্ত্বাবধানে। এবং আজকে আবারও কিন্তু সেই ওয়েন কয়েল জামশেদপুর এফসির ওয়েন কয়েল তিনি কিন্তু অবশ্যই খেলতে নামবেন অস্কার ব্রুজনের ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে। এবং ইস্ট বেঙ্গলের এক কথা বলতে গেলে এটাই কিন্তু টাফেস্ট ম্যাচ হতে চলেছে এই আইএসএল সিজনে। গত দুটো ম্যাচ তুলনামূলকভাবে ইজি ম্যাচ ছিল ইস্ট বেঙ্গলের জন্য। ফার্স্ট ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে ব্রিলিয়ান্ট জয়, সেকেন্ড ম্যাচে ডমিনেশনটা আরও বেশি বাড়িয়ে ফেলে ইস্ট বেঙ্গল স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে। এবং আজকে কিন্তু একটা অ্যাসিড টেস্ট হবে অস্কার ব্রুজনের জন্য, একটাই অ্যাসিড টেস্ট হবে ইস্ট বেঙ্গলের জন্য। কারণ আজকের ম্যাচটা যদি তারা জিততে পারে তাহলে কোথাও না কোথাও মনে হবে যে না, ইস্ট বেঙ্গল কিন্তু এই বছরে আইএসএল এ একটা বড় কিছু অ্যাচিভ করতে চলেছে, এটা কিন্তু একেবারেই বলাই যায়। এবং আজকে সেটার প্রথম ধাপ, সেই ধাপ কি পেরোতে পারবে ইস্ট বেঙ্গল, সেটা নিয়ে অবশ্য আজকের এই প্রতিবেদনটা। এবং এখানে আমরা পাঁচটা কথা বলবো অবশ্যই আজকের এই ধাপ পেরোনোর জন্য কি 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 ফ্যাক্টরস হতে পারে আজকের এই ম্যাচে। যেসব ফ্যাক্টর অবশ্যই যদি ইস্ট বেঙ্গল ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট করে তাহলে কিন্তু জামশেদপুর এফসির বিরুদ্ধে জয়টা খুব একটা প্রবলেম্যাটিক হবে না। তো অবশ্যই আমরা যদি ফার্স্ট পয়েন্ট নিয়ে কথা বলি তাহলে একেবারেই সবারই একটা দীর্ঘ অপেক্ষা ছিল অ্যান্টন সোয়েবার্গের ডেবিউ। এবং অ্যান্টন সোয়েবার্গ কিন্তু অবশ্যই আজকের ম্যাচে ডেবিউ করতে চলেছেন। মিডফিল্ড রোলে তিনি খেলবেন, একটা লিঙ্ক আপ রোল প্লে করবেন স্ট্রাইকারের সঙ্গে, একটু নিচ থেকে অবশ্যই তিনি খেলবেন। এবং তার যে প্রাক্তন ক্লাবে ইউএসএতে সেকেন্ড ডিভিশনে, সেখানেও কিন্তু তিনি নাম্বার 8 পজিশনে খেলেছেন বেশ কয়েকটা ম্যাচে। তো অবাক হবে না যদি অ্যান্টন সোয়েবার্গ মিডফিল্ডে খেলে, বাট তিনি কিন্তু এখন সম্পূর্ণ ফিট এবং তাকে প্র্যাকটিসেও কিন্তু দেখে খুব চনমনে লাগছে। তার টাচেস ভালো আছে, বা পাটা খুব সুন্দর চালাতে পারে তিনি, এবং তার পাসিংও কিন্তু যথেষ্ট ভালো। এবং অবশ্যই এই অ্যান্টন সোয়েবার্গ কিন্তু আজকে ডেবিউ করতে চলেছে ইস্ট বেঙ্গল জার্সিতে এখন, এবং মোস্ট প্রবাবলি স্টার্টিং ইলেভেনেই থাকবে। তো অ্যান্টন সোয়েবার্গ একটা এক্স ফ্যাক্টর হতে পারে ইস্ট বেঙ্গলের জন্য। কারণ বলতে এক্স ফ্যাক্টর থেকে আমি বলবো একটা আউট অফ সিলেবাস জিনিস হতে পারে জামশেদপুরের জন্য। কারণ এর আগে কেউ অ্যান্টন সোয়েবার্গের খেলা দেখেনি। আমরাও যখন অ্যান্টনের ব্যাপারে কিছু আপনাদেরকে বলবি তখন আমরা ভাবি যে কি বলা যায় অ্যান্টনের ব্যাপারে, কারণ প্র্যাকটিস দেখে সেরকমভাবে কিছু বোঝা যায় না। যতক্ষণ একটা প্লেয়ার প্র্যাকটিস ম্যাচ খেলছে নিজেদের মধ্যে ততক্ষণ একটা প্লেয়ারকে নিয়ে প্রপার রিপোর্ট দেওয়া যায় না। অবভিয়াসলি টাচেস হোক, পাসিং হোক, এগুলো নিয়ে বলা যায় ঠিকই, বাট ওভারঅল একটা ম্যাচ না দেখলে কিন্তু খুবই ডিফিকাল্ট জাজ করা এরকম একটা প্লেয়ারকে। সো অ্যান্টন সোয়েবার্গ অবশ্যই একটা আউট অফ সিলেবাস কোশ্চেন হতে পারে এখানে জামশেদপুরের জন্য, এবং এটাই হবে ফার্স্ট পয়েন্ট। যদি অ্যান্টন সোয়েবার্গ ভালো খেলে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য বেশ খানিকটা স্বস্তির বিষয় অবশ্যই হবে। পয়েন্ট নাম্বার 2 এর যদি কথা বলি তাহলে অবশ্যই নাওরেম মাহেশ সিং এর রিটার্ন। আজকের ম্যাচে হয়তো স্টার্টিং ইলেভেনে তিনি স্টার্ট করবেন না ঠিকই, বাট নাওরেম মাই সিং তিনি কিন্তু সেকেন্ড হাফে নামতে পারে এই আজকের ম্যাচে। কারণ গত দুটো প্র্যাকটিস সেশনে যদি কথা বলতে হয়, ম্যাচ ডে -1 এবং ম্যাচ ডে -2, এই দুটো প্র্যাকটিস সেশনে কিন্তু পুরো মূল দলের সঙ্গে অনুশীলন করেছে নাওরেম মাই সিং। এবং এই প্লেয়ার আইএসএল এর শুরুর থেকে কিন্তু অনিশ্চিত ছিল তার চোটের জন্য, কিন্তু তার রিকভারি প্রোগ্রেস যথেষ্ট ভালো হয়েছে এবং তিনি কিন্তু অবশ্যই ফিরে এসেছেন। এবং এই নাওরেম মাই সিং ইস্ট বেঙ্গলের আরেকটা ক্যাপ্টেন। আমি আপনারা জানেন ইস্ট বেঙ্গল মাল্টিপল ক্যাপ্টেন্স আছে, সাউল ক্রেসপো একটা ক্যাপ্টেন এবং মাহেশও কিন্তু আরেকটা ক্যাপ্টেন। সো ক্যাপ্টেন নাওরেম মাই সিং তিনি ফিরে আসছেন এবং এটা কিন্তু অবশ্যই স্বস্তির খবর হবে ইস্ট বেঙ্গলের জন্য। কারণ একটা ক্রিয়েটিভ মিডফিল্ড, ইন্ডিয়ান ক্রিয়েটিভ মিডফিল্ডার যিনি কিন্তু ভালো বল বাড়াতে পারে এবং তার পারফরমেন্স নিয়ে আলাদা করে কিছু বলা নেই। তিনি যেদিন ভালো খেলে সেদিন কিন্তু আর কাউকে লাগে না, তিনি তাকে একদম বিদেশিদের মতো লাগে। তো অবভিয়াসলি নাওরেম মাই সিং যদি সেকেন্ড হাফে নামে তাহলে কিন্তু মিগেল ফেরাকে রেস্ট দিয়ে খেলানো যাবে এবং এটা কিন্তু অবশ্যই একটা স্বস্তির নিঃশ্বাস অবশ্যই হবে অস্কার ব্রুজনের জন্য। পয়েন্ট নাম্বার 3 এর যদি কথা বলতে হয় তাহলে এবার একটু জামশেদপুর নিয়ে কথা বলি। কারণ আজকে যে মেন ব্যাটেলটা মিডফিল্ডে সেটা হতে চলেছে ইস্ট বেঙ্গলের অতীত এবং ইস্ট বেঙ্গলের বর্তমান, মাদি তালাল ভার্সেস মিগেল ফেরেরা। এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাটেল অবশ্যই হতে পারে, যদিও পজিশন ওয়াইজ এটা ভার্সেস হচ্ছে না ঠিক, বাট যদি কথা বলতে অ্যাটাকিং মিডফিল্ডারদের সাথে মোটামুটি টক্করে ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে, তো আপনারা অবশ্যই বলতে পারেন মাদি তালাল ভার্সেস মোহাম্মদ রাশিদ সেই জায়গাটায়। বাট কে ভালো নাম্বার 8 বা কে ভালো নাম্বার 10, কে অ্যাটাকিং মিডফিল্ডে বেশি চান্স ক্রিয়েট করতে পারে, কে বেশি গোল করতে পারবে, কে বেশি, কাকে বেশি ডেডলি লাগবে বা কাকে আটকানো যাচ্ছে না, এরকম একটা প্রতিযোগিতা যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই বলা যায় মিগেল ফেরেরা ভার্সেস মাদি তালাল। এবং সেখানে কে জিতবে এটা কিন্তু অবশ্যই খুবই ইন্টারেস্টিং হবে দেখার জন্য। কারণ মাদি তালাল একটা এসিএল ইঞ্জুরি থেকে ফিরে আসছেন, অবশ্যই তার মধ্যে যে কোয়ালিটি আছে সেটা তো আমরা অবশ্যই দেখেছি, কিন্তু আর নিজে যে প্রাইম ফর্মটা মাদি তালাল সেটা এখনো হয়তো তিনি পৌঁছায়নি, বাট একটু টাইম লাগে। অবভিয়াসলি এসিএল ইঞ্জুরি যে কোনো অ্যাথলিটের জন্য
তাদের কেরিয়ার সব থেকে বড় ইনজুরি এবং সেটাতে ফিরে আসা কিন্তু টাফ হয়। মাহদি তাল যে ফিরে এসছে, এখন নিয়মিত ম্যাচেস খেলছে, এটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক। কিন্তু আগেন তাকে কিন্তু তার রিদমে ফিরতে, মাহদি তাল যেরকম খেলে থাকে তার রিদমে ফিরতে কিন্তু এখনো কিছু টাইম লাগতে পারে। ওয়্যার মিগেল ফেররা তিনি কিন্তু তার মানে বেস্ট ফর্মে আছে এখন বলতে হবে। ইন্ডিয়াতে যতদিন তিনি এসছেন এখন কিন্তু তার আপনি চেহারা বলুন বা তার স্পিড বলুন বা তার আপনি খেলাটাই অল ওভার দেখে বলুন, তারা কিন্তু তিনি কিন্তু একদম তাদের তার বেস্ট ফর্মে আছে, এটা একেবারে বলাই যায়। তো মিগেল ফেরেরা হতে পারে এই ব্যাটেলটা জিততে পারে অবভিয়াসলি, বাট আগেন মানে ফুটবলে সবকিছুই হতে পারে। দেখা যাক আজকে কি হয়। এটা অবশ্যই আমাদের পয়েন্ট নাম্বার 3 ছিল। পয়েন্ট নাম্বার 4 এর যদি কথা বলি, তাহলে ইস্ট বেঙ্গল কোন জায়গাতে অ্যাটাক করতে পারে জামশেদপুরে, যেখানে অবশ্যই ইস্ট বেঙ্গল কিছুটা হলেও সুবিধা পেতে পারে। তো সেখানে কিন্তু কথা বলতে হবে জামশেদপুরে উইং ব্যাকদেরকে নিয়ে, মার্ক জোথান ভুঁইয়া এবং নিখিল বার্লা। সাইড ব্যাক, প্রপার সাইড ব্যাক না, এরা উইং ব্যাক যারা কিন্তু ওভারল্যাপ করতে পছন্দ করে এবং ক্রসও ভালো দিতে পারে বক্সের মধ্যে, এবং এটা ইস্ট বেঙ্গল ডিফেন্সের জন্য একটা থ্রেট ঠিকই, বাট ওয়ারাজ জামশেদপুরের দিকেও কিন্তু এটা একটা থ্রেট, মানে একটা বলতে পারেন ব্যাকফায়ার হয়ে যেতে পারে। কারণ যখনই এই উইং ব্যাক ওভারল্যাপ করতে উঠে হবে তখনই কিন্তু একটা জায়গা ক্রিয়েট হয়ে যায় সেই সাইড ব্যাক পজিশনে, এবং ডিফেন্সের উপরে কিন্তু ইজিলি চাপ ফেলা যেতে পারে। সেখানে যদি ইস্ট বেঙ্গলের ডিফেন্স হোক বা মিডফিল্ড হোক বলটি ইন্টারসেপ্ট করতে পারে এবং যদি উইঙ্গারদের বল দিতে পারে, তাহলে কিন্তু ওই জায়গাটা পুরো ফাঁকা থাকবে এবং ইস্ট বেঙ্গলের যা উইং অ্যাটাক আছে সেখান থেকে কিন্তু জামশেদপুরের বক্সে বারবার ঢুকে যাওয়া যাবে। এবং যুবভারতীর মতো বড় মাঠে যে জামশেদপুরের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল খেলছে, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলের জন্য, কারণ বড় মাঠে 4 ব্যাকলাইনও যদি স্টিফ থাকে তাও কিন্তু জায়গা অনেকগুলো থাকে, অনেক জায়গা থাকে যেখানে কিন্তু ইজিলি বল খেলা যায়। তার উপরে ওভারল্যাপিং সাইড ব্যাক যদি থাকে তাহলে কিন্তু বলতে পারেন যে ডিফেন্স একেবারে একটা সুসাইড অ্যাটেম্প্ট হয়ে যেতে পারে। ওই জন্য জামশেদপুরকে কিন্তু আগেন দেখে খেলতে হবে, নাহলে ইস্ট বেঙ্গলের উইঙ্গাররা কিন্তু এখানে পানিশ করতে পারে। এবার পয়েন্ট নাম্বার 5 এর যদি কথা বলি, তাহলে সেখানে অবশ্যই হবে ইস্ট বেঙ্গল ডিফেন্স ভার্সেস রাফায়েল মেসি বাউলি। তার যে এক্সপিরিয়েন্স রাফায়েল মেসি বাউলি, তার যে ফিজিক্যালিটি, সেটাই কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে। যদিও মেসি এখনো তার বেস্ট ফর্মে নেই, যেটা আমরা গত বছর ইস্ট বেঙ্গলে দেখেছিলাম, প্রত্যেকটা ম্যাচেই প্রায় তিনি গোল করছিলেন, গোলের কাছে পৌঁছেছিলেন। এইবার হয়তো সেই ক্লিনিক্যালনেসটা নিয়ে একটুখানি স্লো হয়ে গেছে, বাট অ্যাগেন ওরকম ফিজিক্যালিটি কিন্তু আইএসএল এ সচরাচর দেখা যায় না। এবং তাদের এগেনস্টে খেলতে নামবে আনোয়ার আলী এবং জিকসন সিং, এবং তারা কিভাবে মেসি বাউলিকে ডিল করে এটা কিন্তু দেখার বিষয় হবে। এবং যেরকম বললাম যে ওভারল্যাপিং সাইড ব্যাক, তারাও যেরকম ক্রস দিতে পারবে, উইঙ্গাররাও কিন্তু ক্রস দিতে পারবে, অর্থাৎ কনস্ট্যান্ট থ্রেট কিন্তু এখানে জেনারেট করবে জামশেদপুরও উইং থেকে। এবং রাফায়েল মেসি বাউলি হবে সেই টার্গেট ম্যান যাকে কিন্তু বল তারা ফিট করবে। এবং অবশ্যই রাফায়েল মেসি বাউলি ওরকম একটা চেহারা, যারা ডিফেন্ডার অ্যাট্রাক্ট করে এরকম প্লেয়ার, তখন কিন্তু মাদি তালালের মতো প্লেয়ার ফ্রি হয়ে যেতে পারে। এবং তখন ইস্টবেঙ্গল কীভাবে রিয়াক্ট করবে, কীভাবে তাকে ম্যানমার্ক করবে, সেটা কিন্তু অবশ্যই আবারও দেখার বিষয় হবে। তো এটাই আমাদের আজকে 5 পয়েন্ট, এবং একটা বোনাস পয়েন্টও যদি আমরা বলি তাহলে সেটাই প্লেইং 11 নিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে। আজকে প্লেইং 11 কিরকম হতে পারে। তো অবশ্যই গোলে প্রাপসুকান সিং গিল, দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলী এবং জিকসন সিং, লেফট ব্যাক জয় গুপ্তা, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব। মিডফিল্ডে যদি কথা বলি তাহলে সেখানে মোহাম্মদ রাশিদের সঙ্গে জুটি বাঁধতে পারে অ্যান্টন সোয়েবাদ। অ্যাটাকিং মিডফিল্ডে অবশ্যই মিগেল ফেরেরা, লেফট উইং বিপিন সিং, রাইট উইং এডমন্ড আলরেন্ডিকা, বাট নন্দা কুমারও খেলতে পারে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। নন্দা কুমারও আগে স্টার্ট করতে পারে এবং দ্বিতীয়ার্ধে নামতে পারে এডমন্ড লালরেন্ডিকা, নিজেদের বেঞ্চটাকে স্ট্রং করে সেকেন্ড হাফেও কামড় বসাতে পারে অস্কার বুজন। বাট যাই হোক, এডমন্ড লালরেন্ডিকা বা নন্দকুমার শেখার, এবং স্ট্রাইকারে সেই ইউসুফ এজেজারি, ম্যান ইন রেড হট ফর্ম ইউসুফ এজেজারি, তিনি অবশ্যই স্টার্ট করবেন। এবং এটাই হতে চলেছে আজকের প্লেইং 11। আবারও যদি বলি, গোলে গিল, দুটো সেন্টার ব্যাক আনোয়ার আলী এবং জিকসন সিং, লেফট ব্যাক জয় গুপ্তা, রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, 3 বিদেশি মিডফিল্ড মোহাম্মদ রাশিদ, অ্যান্টন সোবাগ এবং কিন্তু মিগেল ফেরেরা, লেফট উইং বিপিন সিং, রাইট উইং নন্দকুমার শেখর বা এডমন্ড লালরেন্ডিকা, এবং স্ট্রাইকার সেই ইউসুফ এজেজারি। আপনাদের কি মনে হয় কিরকম প্লেইং 11, এটা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন। এবং আজকের ম্যাচের প্রেডিকশন কি, সেটাও কিন্তু আপনাদের থেকে শুনতে চাই, অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে বিকেল 4:30 থেকে কিন্তু প্রি ম্যাচ আমাদের হার্ট ট্যাকেলে লাইভ হবে, সেখানে কিন্তু অবশ্যই জুড়তে ভুলবেন না আপনারা। রাহুল অবশ্যই থাকবে সেই প্রি ম্যাচ লাইভে, এবং পোস্ট ম্যাচ লাইভে অবশ্যই আমি থাকবো। তখন কিন্তু অবশ্যই দেখা হবে যুবভারতী থেকে। তো আপাতত ভিডিওটা এতটাই রাখছি, অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রতিবেদন দেখার জন্য, এবং আপনাদের সাথে দেখা হবে সেই হার্ট ট্যাকের লাইভে যুবভারতী থেকে সরাসরি। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে, এবং নমস্কার।